বা রেস্ট। তা আমরা প্রথমে কি করলাম, গতি অবস্থা অনুযায়ী বস্তুকে দুটি স্টেটে ভাগ করলাম। একটা হচ্ছে কি রেস্ট, যেটাকে আমরা স্থিতি বলবো, আর একটা বলবো কি মোশন, যেটাকে আমরা গতি বলবো। ঠিক আছে, রেস্ট মানে কি? রেস্ট মানে হচ্ছে যখন কোন একটি বস্তু সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করবে না, তখন আমরা তাকে বলবো কি রেস্ট। আর মোশন বলতে কি বোঝায়, যখন কোন একটা বস্তু সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করবে তখন তাকে আমরা বলবো মোশন। এবার কি, এই যে রেস্ট এবং মোশন, এই দুটি শব্দ কিন্তু আপেক্ষিক। কেন আপেক্ষিক? তুমি ধরো একটা ট্রেনে যাচ্ছ, তোমার সাথে আরো অনেক প্যাসেঞ্জার আছে, এবং প্যাসেঞ্জার যেতে যেতে দেখলে কি ট্রেনের বাইরে কিছু ছেলে বসে আছে। তাহলে তুমি ট্রেনে যাচ্ছ, একটা ধরো একটা ট্রেন, তুমি জানলা দিয়ে দেখলে কি না তোমার ট্রেনের বাইরে কিছু ছেলে বসে আছে। তাহলে সেই ক্ষেত্রে কি হলো, যে তুমি এবং তোমার সামনে যে প্যাসেঞ্জার বসে আছে তোমার সাপেক্ষে সেইগুলো কি হচ্ছে, স্থির অবস্থায় আছে। এবং ট্রেনের বাইরে যে প্যাসেঞ্জার গুলো আছে, ছেলেগুলো বসে আছে, সেগুলো কি না পেছন দিকে মুভ করছে। তাহলে তোমার সাপেক্ষে কি হলো না, তুমি এবং প্যাসেঞ্জার গুলো রেস্ট, এবং ট্রেনের বাইরে যারা বসে আছে তারা মোশন। আবার দ্বিতীয় ফ্রেমে যদি চলে যাই, মানে যদি বাইরে যারা বসে আছে তাদের সাপেক্ষে যদি দেখি, তাহলে কি দেখবো না ট্রেনটা মুভ করছে, অর্থাৎ তুমি এবং তোমার সামনে যে প্যাসেঞ্জার বসে আছে তারা মুভ করছে, আর সেই যারা বসে আছে তারা স্থির অবস্থায় আছে। তাহলে আমি যখন দেখছি, যখন ট্রেনের সাপেক্ষে দেখছি তখন দেখছি একরকম, আবার বাইরের সাপেক্ষে যখন দেখছি তখন দেখছি অন্যরকম। তাহলে কোনটাকে আমরা সত্যি বলে ধরবো? এটাই হচ্ছে সব থেকে বড় কোশ্চেন আমাদের। এই বল যখন পড়বো বা মোশন যখন পড়বো তখন সব থেকে বড় কোশ্চেন এটাই, তাহলে আমরা কোনটাকে সঠিক হিসেবে ধরবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা জিনিসকে ফ্রেম হিসেবে দেখতে হচ্ছে, সেই ফ্রেমের সাপেক্ষে আমরা কি করছি না স্থিতি এবং গতি জিনিসটাকে মেজার করছি। তাহলে যখন ট্রেনের প্যাসেঞ্জারটা ভাবছিল যে সে স্থিতি এবং বাইরের জন গতিশীল, সে তখন কি করছিল না তখন ট্রেনটাকে সে নির্দেশতন্ত্র বা ফ্রেম হিসেবে ধরছিল। আবার বাইরে যে বসে আছে সে কি ভাবছিল না তার কাছে পৃথিবীটা ফ্রেম এবং ট্রেনটা তখন গতিশীল। তাহলে আমরা যখনই কোনো কিছু মাপছি, স্থিতি বা গতি যাই হোক না কেন, তখন আমরা একটা ফ্রেমের সাপেক্ষে ভাবছি, এবং সেটাকে কি বলা হচ্ছে না সেটাকে বলা হচ্ছে নির্দেশতন্ত্র বা রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে নির্দেশতন্ত্র। এবার নির্দেশতন্ত্র আমরা তাহলে কোনটাকে নির্দেশতন্ত্র হিসেবে ধরবো? আইডিয়ালি আমরা কি করি, আমরা পৃথিবীটাকেই কি করি না আদর্শ নির্দেশতন্ত্র হিসেবে ধরি। কিন্তু সেটা কি আদৌ আদর্শ? পৃথিবীর তো দুরকম গতি আছে, একটা হচ্ছে সূর্যের চারিপাশে ঘুরছে, আর একটা কি পৃথিবী নিজে ঘুরছে, মানে একটা আবর্ত গতি আর একটা নিজের স্পিন গতি। তাহলে পৃথিবী তো নিজেই স্থির নয়, তাহলে পৃথিবী কিভাবে আমি স্থির নির্দেশতন্ত্র হিসেবে ধরবো? সেই জন্য বলা হয় কি রেস্ট এবং মোশন এই কথা দুটি সম্পূর্ণ আপেক্ষিক। এর কোনো বাস্তব বলতে একদম ট্রুথ রেস্ট বা ট্রুথ মোশন বলে কিছু হয় না, সবই আপেক্ষিক, কারো সাপেক্ষে আমরা মাপবো। এবার তাহলে আমরা কোনটাকে ধরবো? আমরা ধরে নেবো কি পৃথিবী একটা রেস্ট পজিশনে আছে, তার মানে কি পৃথিবীটাকে আমরা ফ্রেম অফ রেফারেন্স ধরে এগোবো। আমাদের এই চ্যাপ্টারে যেগুলোই পড়ি না কেন সেটার ক্ষেত্রে আমরা ধরে নেবো কি পৃথিবী একটা নির্দেশতন্ত্র এবং সেটি রেস্ট পজিশনে আছে। ঠিক আছে, এবার এই চ্যাপ্টারে আমরা কি পড়বো? রেস্ট সম্পর্কে কিছু পড়বো না, আমরা পড়বো কি মোশনটাকে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে মোশন জিনিসটা কি, গতি জিনিসটা কি? আমাদের ধারে পাশে যদি আমরা দেখি তাহলে দেখবো কি না আমরা বিভিন্ন ধরনের মোশনের সঙ্গে প্রতিদিনই দেখতে পাচ্ছি নানা ধরনের মোশন। কিরকম? যদি একটা বাস বা ট্রেন একটা সরল রেখা বরাবর যায় তাহলে সেটাকে এক ধরনের মোশন বলবো। সেটাকে কি মোশন বলবো? সেটাকে বলা হচ্ছে সরল রৈখিক মোশন বা লিনিয়ার মোশন, ইংলিশে লিনিয়ার মোশন বা সরল রৈখিক বেগ। এরপর যদি কোনো একটা রাস্তা এরকম যদি টার্ন থাকে তাহলে বাসটা কি হবে? এইভাবে ঘুরবে, তখন তো সেটাকে আমরা আর সরল রৈখিক গতি বলতে পারি না, তখন সেটাকে কি বলবো না কার্ভিলিনিয়ার মোশন, সেটাকে বলছে বক্রগতি।
কার্ভিলিনিয়ার মোশন। তাহলে প্রথমে আমরা দেখতে পেলাম কি লিনিয়ার মোশন, যেখানে বস্তুটি কি হচ্ছে না একটা স্ট্রেট অর্থাৎ সরল রেখা বরাবর এগোচ্ছে, তখন সেটাকে বলছি কি লিনিয়ার মোশন। আর কার্ভিলিনিয়ার মোশন যখন বলছি কখন, যখন রাস্তাটা স্ট্রেট নয়, যখন আঁকা বাঁকা পথ দিয়ে যাচ্ছে অর্থাৎ বক্র পথ হয়ে যাচ্ছে, তখন থেকে বলছি কি বক্রগতি বা কার্ভিলিনিয়ার মোশন। এছাড়াও কি আছে, এছাড়াও আছে আবর্ত গতি। যখন কোন একটা বস্তু এইভাবে কোন একটা কেন্দ্র করে ঘুরছে তখন তাকে আমরা বলছি কি আবর্ত গতি বা সার্কুলার মোশন। যেমন পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরছে, তাহলে সেইগুলোকে কি বলা হচ্ছে না সার্কুলার মোশন। ঠিক আছে, এছাড়াও আর কি আছে, এছাড়াও আছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি কি, আমরা যে পেন্ডুলাম ঘড়ি দেখি তাহলে কি দেখবো না এইভাবে একটা পেন্ডুলাম আছে, সে একটা জায়গার মধ্যে এইভাবে আসা যাওয়া করছে, তার মানে কি সে পর্যায়ক্রমে একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় পর পর আবার ঘুরে আসছে। তাহলে এই ধরনের গতিগুলোকে বলবো কি আমরা পর্যায়বৃত্ত গতি বা ইংলিশে যেটা বলছে পিরিয়ডিক মোশন। তাহলে 4 নাম্বার পেলাম কি পিরিয়ডিক মোশন। এছাড়াও যদি আবার এই লিনিয়ার মোশন এবং সার্কুলার মোশন আমরা একসাথে দেখতে পাই, কিরকম গাড়ির চাকা যখন গাড়ি যখন এগোয় তখন গাড়ির চাকাটা কি নিজেও এইভাবে ঘোরে আবার একটা পথ অতিক্রম করে, তখন কি হচ্ছে দু ধরনের গতি আমরা মিশ্র অবস্থায় পাচ্ছি। সেই ধরনের গতিকে আমরা বলছি কি মিক্সড বা কমপ্লেক্স মোশন। আবার যদি আমরা যখন ক্রিকেট খেলি তখন বোলার যেভাবে বলটা ছোড়ে তখন কিভাবে বলটা যায় না এইখান থেকে এগিয়ে এইভাবে যায়, তখন সেই ধরনেরকে বলছে কি প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন। তাহলে এইভাবে দেখতে গেলে আমরা অনেক ধরনের মোশন কিন্তু আমরা দেখতে পাবো। এছাড়াও আছে ঘূর্ণন গতি, স্পিন। পৃথিবী যেমন নিজের অক্ষে সাপেক্ষে, এটা যদি এইভাবে ঘুরি তার মানে কি নিজ অক্ষে সাপেক্ষে ঘুরছে, তাকে আমরা বলছি স্পিন মোশন। তাহলে কি হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মোশন কিন্তু আমাদের আছে। তাহলে আমাদের এই চ্যাপ্টার যেটা পড়বো সেই চ্যাপ্টার মেনলি কি না এই লিনিয়ার মোশনটাকে নিয়ে আমরা পড়বো। আমাদের মেন টপিক কি আলোচনার বিষয় হবে লিনিয়ার মোশন। তার মানে কি বস্তুটি একটি সরল রেখা বরাবর এগোবে। আমরা যত হায়ার স্টাডিতে যাব তত আমরা এই ধরনের মোশনগুলোকে আরো পড়বো। ক্লাস 11-এ যখন যাব তখন দেখবো প্রজেক্টাইল মোশন পড়বো, অসিলেশন পড়বো, তার মানে কি প্রজেক্টাইল কি বলে পর্যায়বৃত্ত গতি পড়বো। তো এই ধরনের যত উঁচু ক্লাসে যাব তত আস্তে আস্তে বিভিন্ন ধরনের মোশন সম্পর্কে আমরা দেখবো এবং বুঝবো। তাহলে এখন আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে কি লিনিয়ার মোশন। তাহলে লিনিয়ার মোশন তার মানে কি বস্তুটি কি হচ্ছে না এক জায়গা থেকে এক জায়গাতে এগোচ্ছে, তার মানে কি হচ্ছে বস্তুটি কি স্থান পরিবর্তন হচ্ছে। তাহলে সেটাকে মেজার করবো কিভাবে, দেখা যায় সেটাকে উদাহরণ দিয়ে প্রথমে বলি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এটাও দুভাবে মেজার করা যায়, একটা উদাহরণ দিয়ে বলি তাহলে হয়তো সুবিধা হবে। ধরো তুমি এটা তোমার বাড়ি, তুমি কি করলে খাওয়া দাওয়া করে এখান থেকে স্কুল থেকে ঘর থেকে বেরোলে কিসের জন্য না স্কুল যাওয়ার জন্য। এটা ধরো তোমার স্কুল, ঠিক আছে, মা বললো ঘর থেকে বেরিয়ে সোজা স্কুলে যাবে, কিন্তু স্কুল থেকে বেরিয়ে ঘর থেকে বেরিয়ে তোমার মনে পড়লো কি না এইখানে একটা ভালো চপ সিঙ্গাড়ার দোকান আছে। তুমি কি ভাবলে যে আমি যাব এখানে চপ সিঙ্গাড়া খাবো তারপর আমি স্কুলে যাব, ঠিক আছে, এটা হচ্ছে তোমার স্কুল। তাহলে তুমি কি করলে ধরো এইখান থেকে এই যে দোকান, সে দোকানটার দূরত্ব আমি ধরলাম 3 কিলোমিটার। তাহলে প্রথমে কি করলে ঘর থেকে বেরোলে 3 কিলোমিটার গেলে দোকানে গেলে এখানে চপ সিঙ্গাড়া যা খাওয়ার খেলে তারপরে এইখান থেকে স্কুলে গেলে এইখান থেকে দূরত্ব ধরলাম আমি 4 কিলোমিটার। তা তোমার টোটাল অতিক্রান্ত দূরত্ব কত হলো 3 + 4, দ্যাটস মিন 7 কিলোমিটার। তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব হলো 7 কিলোমিটার, কিন্তু তোমার মা কি জানলো কতটা দূরত্ব অতিক্রম করেছো এই রাস্তাটা, তার মানে কি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে বলতে পারি কি √4² + 3², তার মানে √25, দ্যাটস মিন 5 কিলোমিটার। তাহলে তোমার মা জানলো কি না 5 কিলোমিটার তুমি দূরত্ব অতিক্রম করেছো, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি তুমি দূরত্ব অতিক্রম করেছো 7 কিলোমিটার। তাহলে কি দুটোর মধ্যে কোনটাকে আমরা সঠিক হিসেবে দেবো? এই দুটোই সঠিক। যখন আমরা বলবো কি বাড়ি থেকে স্কুলের দূরত্ব, যখন আমরা একটা নির্দিষ্ট দিক বলে দেবো তখন আমাদের কি ধরতে হবে না 5 কিলোমিটারটাই হচ্ছে দূরত্ব, তখন সেটাকে বলবো কি সরণ। তার মানে একটা নির্দিষ্ট দিক দিয়ে দিচ্ছি আমি, তখন সেটা হয়ে যাচ্ছে সরণ। কিন্তু তুমি কত পথ অতিক্রম করেছো, কোন দিকে গিয়েছো আমার দেখার দরকার নেই, কত পথ অতিক্রম করেছো, তখন আমরা বলবো কি 3 + 4, দ্যাটস মিন 7 কিলোমিটার। তার মানে এটা হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব।
তাহলে এইভাবে আমরা পথটাকে দুভাবে মেজার করতে পারি। যখন আমরা দিকটাকে ধরবো তখন হয়ে যাবে সেটা সরণ, তার মানে কি প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যে যেটা শর্টেস্ট পাথ যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে সরণ, তখন আমাদের দিকটা মেনশন করতে হবে। আর যখন আমরা কি করব না অতিক্রান্ত পথ বের করব তখন আমাদের আর দিকটা অতটা ইম্পর্টেন্ট নয়, তখন কি হয়ে যায় টোটাল পথ 7 কিলোমিটার। তাহলে আমরা কি দেখছি দুটো জিনিস পেলাম, সরণ এবং অতিক্রান্ত পথ বা দূরত্ব। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে কি না আমাদের দিকটা ইম্পর্টেন্ট, সেজন্য এই সরণটাকে বলা হয় ভেক্টর রাশি। আমরা আগে পড়েছি ফার্স্ট চ্যাপ্টারে ভেক্টর এবং স্কেলার, মেজারমেন্ট চ্যাপ্টারে পরিমাপ চ্যাপ্টারে কি দু ধরনের রাশি হয় ভেক্টর এবং স্কেলার। ভেক্টর বলতে যেখানে দিক এবং মান দুটোই ইম্পর্টেন্ট, এই সরণের ক্ষেত্রে কিন্তু মান এবং দিক দুটোই ইম্পর্টেন্ট, সেই জন্য এটাকে বলা হয় ভেক্টর রাশি। আর এই ক্ষেত্রে কি দিকটা ইম্পর্টেন্ট নয়, এই ক্ষেত্রে মানটা ইম্পর্টেন্ট, সেই জন্য এটা হচ্ছে একটা স্কেলার রাশি। বোঝা গেল? এবার এর দুটোর মধ্যে আর কি পার্থক্য আছে? আমি যদি বলি ছেলেটা কি করলো বা তুমি কি করলে, এইখান থেকে দোকান পর্যন্ত গেলে, গিয়ে শুনতে পেলে যে আজকে স্কুল বন্ধ, তাহলে কি করবে, এখানে খাওয়া দাওয়া করে আবার কি করলো, আবার ঘরে ফিরে এলে। তাহলে কি হলো, তাহলে তুমি তো স্কুল গেলে না, তাহলে তোমার সরণ কত হবে, সরণ হয়ে যাবে 0। কিন্তু অতিক্রান্ত দূরত্ব কি 0 হবে? তুমি তো এইখানে 3 কিলোমিটার গেলে আবার 3 কিলোমিটার ঘুরে এলে, তাহলে অতিক্রান্ত দূরত্ব হয়ে গেল 6 কিলোমিটার। তাহলে তুমি 6 কিলোমিটার গেলে কিন্তু কাজের কাজ কি হলো 0, স্কুল তো যেতে পারলে না। তাহলে কি হচ্ছে কি আমরা দেখতে পেলাম সরণ 0 হতে পারে, কিন্তু কোন একটা গতীয় বস্তু যার মোশন আছে, যার গতি আছে, তার কিন্তু অতিক্রান্ত দূরত্ব কখনো 0 হতে পারে না। তার মানে কি এখানে আর একটা পার্থক্য দেখতে পেলাম সরণ আর দূরত্বের মধ্যে, কি সরণ 0 হতে পারে কিন্তু অতিক্রান্ত দূরত্ব কিন্তু 0 হতে পারে না। তো এইভাবে কি করতে হবে, আমাদের দুটো জিনিসের মধ্যে পার্থক্যগুলো দেখতে হবে, এবং পার্থক্যগুলো দেখার সময় আমরা যে উদাহরণগুলো মাথায় রাখি, তাহলে আমাদের কোনো কিছু মুখস্থ করার দরকার হবে না, ওই উদাহরণটা মনে রাখতে হবে। কি আমি যদি ডাইরেক্ট স্কুল যাই তাহলে সেটা হচ্ছে সরণ, যদি সিঙ্গারা খেয়ে যাই তাহলে সেটা হবে অতিক্রান্ত দূরত্ব। এইভাবে মনে রাখলে আমার মনে হয় কোনো জিনিস মুখস্থ করার দরকারটা হবে না, তাহলে আমরা সহজেই পার্থক্য বলুক সংজ্ঞা বলুক আমরা কি বলবো সহজেই সেই জিনিসগুলো লিখে দিতে পারবো পরীক্ষার খাতায়। ঠিক আছে, এই হলো দূরত্ব এবং সরণের পার্থক্য। এবার তাহলে এগুলোকে মেজার করবো কিভাবে, পরিমাপ করবো কিভাবে? এ দুটো পরিমাপ করার ক্ষেত্রে আমাদের একক কিন্তু একই, ইউনিট কিন্তু আমাদের একই। যদি আমরা সিজিএস পদ্ধতিতে যাই তাহলে এটাকে মেজার করব কিভাবে, সেন্টিমিটার দিয়ে, সেটা দূরত্ব এবং সরণ দুটোর ক্ষেত্রেই হবে। যদি এসআই পদ্ধতিতে যাই তাহলে সেটা কি হবে না মিটার। এবং এফপিএস পদ্ধতি, যেটা আমরা ইন্ডিয়াতে খুব একটা ব্যবহার হয় না, এফপিএস পদ্ধতিতে যাই তখন সেটা হয়ে যাবে ফুট। সেটা ইন্ডিয়াতে ব্যবহার হয় না সাধারণত, আমাদের ইন্ডিয়াতে এই দুটোই বেশি ব্যবহার হয়, একটা সেন্টিমিটার একটা মিটার, সিজিএস এবং এসআই পদ্ধতি। আর আমাদের স্ট্যান্ডার্ড যেটাকে ধরা হয় সেটা হচ্ছে এসআই পদ্ধতিটা। স্ট্যান্ডার্ড কেন না, কারণ আমরা যেখানেই যাই না কেন এসআই পদ্ধতিটা থাকবেই, তার সাথে সাথে আমরা যেমন ইন্ডিয়াতে সিজিএস ব্যবহার হয় সেরকম আমেরিকা চলে গেলে এফপিএস পদ্ধতি পাবো, অন্য জায়গায় গেলে অন্য পদ্ধতি পেতে পারি, কিন্তু এসআই পদ্ধতিটা আমাদের স্ট্যান্ডার্ড। এই হচ্ছে তোমার একক। এবার কি, এবার যদি বলি একটা বস্তু বা একটা বাস কি করলো, এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছালো 1 ঘন্টায় 1 আওয়ারে, আর একটা বাস কি করলো এই একই জায়গা থেকে এ থেকে বি বিন্দুতে পৌঁছালো 2 ঘন্টায়। তাহলে এক্ষেত্রে কি দুটোর ক্ষেত্রে সরণ বা অতিক্রান্ত দূরত্ব যাই বলি না, কারণ এখানে স্ট্রেট লাইন ধরেছি, তাহলে এই ক্ষেত্রে কি হবে সরণ এবং অতিক্রান্ত দূরত্ব সমান হবে। তাহলে এই ক্ষেত্রে কি দেখছি, এ গেল 1 ঘন্টায়, এ গেল 2 ঘন্টায়। তাহলে এখানে তো সরণ দুটোর একই, তাহলে পার্থক্য কি, পার্থক্য কি না এ আগে পৌঁছালো এ পরে পৌঁছালো। তাহলে কি এর সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্ব কি হচ্ছে কম, আর এর সময়ের সাপেক্ষে বেশি, আর এর ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্ব অনেকটাই কম হয়ে যাচ্ছে। তারপরে তাহলে এইগুলো একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে একে কিভাবে মাপবো না, সেখানে চলে আসবে আমাদের বেগ এবং দ্রুতি। কোনটা বেগ এবং কোনটা দ্রুতি, যদি সময়ের সাপেক্ষে সরণটাকে দেখি তাহলে সেটাকে আমরা বলবো বেগ, এবং সময়ের সাপেক্ষে যদি আমরা অতিক্রান্ত দূরত্ব দেখি তাহলে সেটাকে বলবো আমরা দ্রুতি। এর দুটো ইংরেজি নাম আলাদা আলাদা, আমরা হয়তো দেখেওছি, অতদিন খেয়াল করিনি। আমরা একটা জানি কি স্পিড, আর একটা জানি কি ভেলোসিটি। এতদিন আমরা হয়তো জানতাম দুটো শব্দ একই, কিন্তু এখন জানবো কি দুটো শব্দ আলাদা। স্পিড মানে হচ্ছে কি দ্রুতি, মানে সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের হার, তার মানে এটা একটা স্কেলার রাশি, এর শুধু ভ্যালু আছে, এর কিন্তু কোনো ডাইরেকশন নেই। আর যখন ভেলোসিটি বলবো তখন ভেলোসিটির ক্ষেত্রে কি হবে না সময়ের সাপেক্ষে অতিক্রান্ত সরণ, তার মানে কি এর ভ্যালু
এবং ডাইরেকশন দুটোই আছে। ঠিক আছে, তাহলে ভেলোসিটি মানে কি ভ্যালু এবং ডাইরেকশন দুটোই থাকবে, তার মানে কি ভেক্টর কোয়ান্টিটি। আর স্পিডের ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র ভ্যালু থাকবে, সেটা হয়ে যাচ্ছে কি না স্কেলার কোয়ান্টিটি। আমরা দেখবো ট্রাকের পেছনে কি লেখা থাকে, ম্যাক্সিমাম স্পিড 40 কিলোমিটার পার আওয়ার। অনেকে হয়তো আমরা দেখেছি কি ট্রাকের পেছনে লেখা থাকে 40 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে কিন্তু ভেলোসিটি লেখা থাকে না, কারণ কি ট্রাক তার সরলরেখা বরাবর যায় না, যেদিকে রাস্তা সেদিকে যায়, সেই জন্য সেই ক্ষেত্রে ভেলোসিটি কথাটা উল্লেখ হয় না, উল্লেখ হয় কি স্পিড কথাটি। তখন কিন্তু সেটা স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর নয়। ঠিক আছে, এবার এর একক কি হবে, এই স্পিড বা ভেলোসিটি যাই বলি না কেন এদের কিন্তু একক একই। আমরা কি পাবো, এইগুলোর একক আমরা একই পাবো, কেবল পার্থক্য কি একটা দিক আছে আর একটা দিক নেই। তাহলে কি বললাম, সময়ের সাপেক্ষে অতিক্রান্ত পথ, তাহলে ইউনিট কি হবে এর, অতিক্রান্ত দূরত্ব। যদি সিজিএসএ করি তাহলে সেন্টিমিটার ডিভাইডেড বাই সময়। আমরা জানি কি সিজিএসএ করি বা এসআই করি, যাই করি না কেন সময়ের একক একটাই, সেটা হচ্ছে সেকেন্ড। তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে কি সেন্টিমিটার পার সেকেন্ড। এটা কোন পদ্ধতি, এটা সিজিএস পদ্ধতি। আবার যদি আমরা এসআই পদ্ধতিতে চলে যাই তাহলে হয়ে যাবে কি মিটার ডিভাইডেড বাই সেকেন্ড, দ্যাটস মিন মিটার পার সেকেন্ড। এইটা হয়ে যাচ্ছে কি এসআই পদ্ধতি। বোঝা গেল? এইভাবে কি হলো না, দুটো ইউনিট আমরা পেলাম, একটা সিজিএস এবং এসআই। এটা দুটোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেটা ভেলোসিটি হোক বা দ্রুতি হোক। হলো, এরপর আমাদের যেটা জানতে হবে যে সমবেগ বা সমদ্রুতি বলতে কি বোঝায়। আমাদের নামটা শুনেই বুঝতে পারছি, সম মানে কি ইকুয়াল। তার মানে কি আমরা যখন সমদ্রুতিতে যাব তখন কি হবে না, সময়ের সাপেক্ষে যদি অতিক্রান্ত পথ সব সময় সমান হয়, তার মানে কি একটা বস্তু এখানে শুরু করলো, 1 সেকেন্ডে কি গেল, 1 সেকেন্ডে আমি ধরলাম 10 মিটার গেল, আবার পরবর্তী 1 সেকেন্ডে আবার 10 মিটার গেল, পরবর্তী আবার 1 সেকেন্ডে 10 মিটারই গেল। তার মানে কি প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক টাইমে তার অতিক্রান্ত দূরত্ব কি হচ্ছে, সমান থাকছে। এই ধরনের দ্রুতি বা এই ধরনের বেগগুলোকে বলবো সম, তার মানে সমান। আর যদি সমান না হয়, যখন গাড়ি প্রথমে স্টার্ট করি কি হয়, প্রথম 1 সেকেন্ড ধরলাম 1 মিটার গেল, তারপরে 1 সেকেন্ড 5 মিটার গেল, তারপরে 1 সেকেন্ড হয়তো 10 মিটার গেল। তার মানে কি এই সময় অতিক্রান্ত পথ প্রতি সেকেন্ডে আস্তে আস্তে বাড়ছে। আবার যখন আমরা ব্রেক করছি, মানে যখন গাড়িটা থামাই, তখন কি হয়, 1 সেকেন্ডে ধরলাম 10 মিটার গেল, তারপরে 5, তারপরে 1 হয়ে হয়তো গাড়িটা থামলো। তাহলে এই সব ক্ষেত্রে কি হচ্ছে না, অতিক্রান্ত পথটা সবসময় সমান থাকছে না। এইগুলোকে বলা হয় কি অসমবেগ বা অসমদ্রুতি। যদি আমাদের দিক থাকে তাহলে হবে অসমবেগ কথাটা ব্যবহার করব, যদি দিকটা ইম্পর্টেন্ট না হয় তাহলে আমরা দ্রুতি কথাটা ব্যবহার করব। বোঝা গেল? এছাড়াও আমাদের যেটা আছে সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক কথাটা বুঝতে পারছি কি, কোন একটা ফ্র্যাকশন অফ টাইমের জন্য যখন বেগ বা দ্রুতি খুব র্যাপিডলি চেঞ্জ হবে, তখন আমাদের কি হয়, তখন আমাদের গড় বের করতে খুব অসুবিধা হয়। তখন আমরা করি কি, আমরা যত উঁচু ক্লাসে যাবো তখন দেখবো কি এই তাৎক্ষণিক জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। কোন একটা ক্ষুদ্র সময় যাচ্ছে, আমরা কোন একটা ক্ষুদ্র সময় ডেল্টা টি ধরে নিলাম, এই ডেল্টা টি টাইমে কি রকম হচ্ছে সেটা দেখবো। কোন একটা ক্ষুদ্র সময়ে কতটা পথ অতিক্রম করছে সেইটা হয়ে যেত তাৎক্ষণিক। আর পরবর্তীকালে দেখবো যখন গ্রাফ স্ট্রেট লাইন হয় তখন আমাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু যখন গ্রাফটা স্ট্রেট লাইন না হয় তখন আমরা দেখবো পরবর্তীকালে এইভাবে আমরা ছোট্ট একটা ট্রায়াঙ্গেল নিয়ে এই তাৎক্ষণিক ব্যাপারটা দেখতে হয়। তখন আর এইভাবে হয় না, যখন স্ট্রেট লাইন হয় তখন দেখবো এইভাবে গ্রাফগুলো আঁকবো, এইখান থেকে মান নেবো, এইখান থেকে মান নেবো, মানে এইদিকে যদি আমি টি নিই আর এইদিকে যদি আমি এস নিই, তাহলে এই ক্ষেত্রে ভি বের করার সময় কি করবো, এই যে কোনো একটা পয়েন্ট নিয়ে এইভাবে বের করে নেবো, ভি ইকুয়াল টু এস বাই টি। কিন্তু যখন বস্তুটা চেঞ্জ হচ্ছে, বেগটা সময় সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, তখন তার স্ট্রেট লাইন পাবো না, তখন একটা এইরকম ভাবে একটা কার্ভ পাবো। তখন আর এইভাবে আমাদের নেওয়া চলে না, তখন আমাদের কি করতে হয় না, এইভাবে ক্ষুদ্র একটা স্থান নিয়ে একটা ট্রায়াঙ্গেল মেজার করে এই যে পেলাম এইটা আর এই যে এইটা পেলাম, এই দুটোর গড় নিতে হয়। তার মানে কি এই ক্ষেত্রে আমরা কি বের করছি, তাৎক্ষণিক বস্তুটার বের করছি, আর এইখানে কিন্তু গড়টা পেয়ে যাচ্ছে। বোঝা গেল? কখন আমরা তাৎক্ষণিক করব, কখন আমরা গড় করব। আর যদি আমাদের এই ক্ষেত্রে তাৎক্ষণিক খুব একটা লাগবে না, কারণ আমাদের এখন কিছু নেই, ক্লাস 11-এ যখন উঠবো তখন দেখবো যে তাৎক্ষণিক ব্যাপারটা লাগবে। এখন আমাদের গড় জিনিসটা নিয়ে হবে। যেমন যদি বলে যে কোনো একটা বস্তুর প্রাথমিক বেগ ইউ, টি সেকেন্ড পর তার বেগ হলো ভি, তাহলে তার গড় বেগ কত, তাহলে আমরা করবো কি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, এটা হয়ে যাচ্ছে কি ভি এভারেজ। তো এইভাবে আমরা এভারেজ বের করব। ঠিক আছে, এবার কি হলো
এই যে বেগ, বেগ তো পরিবর্তন হচ্ছে, তাহলে বেগ পরিবর্তন মানে কি? বেগ পরিবর্তন বাড়তেও পারে আবার কমতেও পারে। তাহলে যদি বেগ আস্তে আস্তে বৃদ্ধি পায় তাহলে তাকে বলবো কি? ত্বরণ। আর বেগ যদি আস্তে আস্তে হ্রাস পায় তাহলে তাকে বলবো মন্দন। তাহলে বেগ বৃদ্ধির হারকে আমরা বলছি কি? ত্বরণ। এবং বেগ হ্রাসের হারকে বলছি কি? মন্দন। তার মানে কি? যদি প্রাথমিক বেগ ইউ হয়, অন্তিম বেগ যদি ভি হয়, টাইম যদি টি হয়, তাহলে বেগ বৃদ্ধি কত হলো না? ভি মাইনাস ইউ যদি বেগ বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে ভি গ্রেটার দেন ইউ। তারপরে ভি মাইনাস ইউ হচ্ছে বেগ বৃদ্ধি, তার হার মানে টাইম দিয়ে ভাগ, তাহলে ইউ মাইনাস ভি বাই টি যেটা পেলাম সেটাকে আমরা বলবো কি? ত্বরণ। সেটাকে আমরা এ দিয়ে ডিনোট করবো। আবার যদি বাই চান্স ইউ গ্রেটার দেন ভি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? মানে যদি বেগ আস্তে আস্তে হ্রাস পায় সেই ক্ষেত্রে এ সমান লিখতে পারবো ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই টি। এটাকে বলবো মন্দন, এটাকে বলো অ্যাক্সেলারেশন, আর এটাকে বলবো ডি অ্যাক্সেলারেশন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে ইউনিট কি হবে অ্যাক্সেলারেশনের? উপরে আছে বেগ বৃদ্ধি, তার মানে কি? বেগের একক। তার বেগের একক যদি সিজিএস করি তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড, নিচে আবার একটা সেকেন্ড আছে তাহলে এখানে আর একটা সেকেন্ড, তাহলে হলো কি? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকেই যদি আমি এসআই পদ্ধতি করি তাহলে কি হয়ে যাবে না? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটার ক্ষেত্রে তাই হবে। এখান থেকে একটা কোশ্চেন আছে কি না, এই যে ত্বরণের ক্ষেত্রে সেকেন্ড কথাটি দুবার আসে কেন? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে আমরা যখন এই এককটা বলছি এই মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এই যে এককে ত্বরণের এককে সেকেন্ড কথাটি দুবার আসে কেন? তাহলে একবার আছে বেগ বোঝানোর জন্য, এই যে এখানে একবার এলো, আর একবার এলো কি? বেগ বৃদ্ধির হার বোঝানোর জন্য বা বেগ হ্রাসের হার বোঝানোর জন্য সাউন্ডটি দুবার আসে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। এবার এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কি আছে? এখানে কোশ্চেনগুলো আমরা জানতে হবে সবসময়। আমি যখনই কোনো একটা টপিক পড়বো সেখান থেকে কোন কোশ্চেনগুলোর দিকে আমাদের বেশি নজর দিতে হবে সেইগুলো আমাদের দেখতে হবে। তো ফার্স্ট কোশ্চেন কি হচ্ছে? রেস্ট এবং মোশনকে আপেক্ষিক বলা হয় কেন? সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কি না, রেস্ট এবং মোশন বলতে আমাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও, তো উদাহরণ দিতে হবে সেই ক্ষেত্রে। তারপরে কি সরণ এবং দ্রুতির মধ্যে পার্থক্য কি? আবার কি সরণ শূন্য নয়, এই সরণ শূন্য কিন্তু অতিক্রান্ত বেগ শূন্য নয়, সেরকম একটা উদাহরণ দাও। তো সেই ক্ষেত্রে আমাদের একটা উদাহরণ দিয়ে বুঝতে হবে। তার মানে কি আমাদের এই উদাহরণগুলো যদি মনে রাখি তাহলে সব হয়ে যাবে। ঠিক আছে, এবার কি এখান থেকে কিছু কিছু অঙ্ক আছে, একটা অঙ্ক তোমাদের করে দেখায় তাহলে বুঝতে পারবেন। এমনি নর্মাল যদি বলে গড় বেগ বের করো তাহলে খুব সুবিধা, কারণ কি যদি দুটো বেগ দিয়ে দেয়, দুটো বেগের যোগফল ডিভাইডেড বাই 2 করলে আমরা এভারেজ বেগ পেয়ে যাবো। কিন্তু যদি এইরকম অঙ্কটা দিয়ে দেয় যে একটা বস্তু অর্ধেক রাস্তা গেল কি 40 কিলোমিটার পার আওয়ার বেগে, 40 কিলোমিটার পার আওয়ার, এবং অর্ধেক রাস্তা 60 কিলোমিটার পার আওয়ার। তার মানে কি অর্ধেক রাস্তা গেল 40 কিলোমিটার পার আওয়ার এবং অর্ধেক রাস্তা গেল 60 কিলোমিটার পার আওয়ার। এই ক্ষেত্রে এভারেজ বেগ আমরা কিভাবে বের করবো? এভারেজ বেগ ভি এভারেজ যদি আমরা বের করি তাহলে কি বার করতে হবে? অতিক্রান্ত দূরত্ব, সেটাকে আমরা ধরে নিচ্ছি এক্স ডিভাইডেড বাই টাইম। তো অতিক্রান্ত দূরত্বকে আমি এক্স ধরে নিই, তাহলে এইটা হয়ে যাবে এক্স বাই 2, এইটা হয়ে যাবে এক্স বাই 2। তাহলে এক্স বাই 2 গিয়েছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, আর এক্স বাই 2 গিয়েছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে দুই ক্ষেত্রে আমি T1 এটা ধরে নিলাম T1 টাইম লেগেছে, এটার ক্ষেত্রে T2 টাইম লেগেছে। তার T1 T2 যদি আমরা বের করি তাহলে আমাদের টোটালটি পেয়ে যাবো। তা T1 কিভাবে বের করবো? T1 ইকুয়াল টু হয়ে যাবে কি, আমরা কি জানি V ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই টাইম। তাহলে T ইকুয়াল টু কি হয়ে যাবে? H বাই V। ওই ফর্মুলা লাগাবো, তাহলে X বাই 2 ডিভাইডেড বাই 40, তার মানে কি হয়ে যাচ্ছে X বাই 80। আর T2 মানে কি হচ্ছে X বাই 2 ডিভাইডেড বাই 60, তার মানে কি হয়ে যাচ্ছে X বাই 120। তাহলে টোটাল T সমান কি হয়ে যাচ্ছে? T ইকুয়াল টু T1 প্লাস T2, দুটো যোগ করবো তাহলে কি হবে? X ডিভাইডেড বাই 80 প্লাস X ডিভাইডেড বাই 120। তাহলে কত আসবে? 240, আর উপর আসছে 5x, তাই তো? তাহলে এখানে যদি T বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? X ডিভাইডেড বাই 5x ডিভাইডেড বাই 240, দ্যাটস মিন x into 240 divided by 5x. x ক্যান্সেল আউট হলো,
48, তার মানে এভারেজ স্পিড হলো কি 48 কিলোমিটার পার আওয়ার। এইভাবে কি করতে পারি আমরা এভারেজ বেগগুলো বের করতে পারি। তাহলে এইটাই হচ্ছে এখানকার আলোচনার বিষয়। আর যেগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন সেইগুলি হচ্ছে কি দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য, বেগ এবং দ্রুতির মধ্যে পার্থক্য, ত্বরণ এবং মন্দনের মধ্যে পার্থক্য, এই পার্থক্যগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। আর এই ছোটখাটো ম্যাথ টাইপের অঙ্কগুলো আমাদের